সুমিত্রা ফোন করেছিল, বলল, নির্মলদা, অলকাদি এসেছে। কবে? আসলে অলকার নামটাও যেন নির্মলের স্মৃতির অন্ধকার খুঁজে খুবই কষ্ট করে বের করতে হলো, কারণ সেখানে এখন অনেকই ঝুল, ধুলো, ময়লা, অন্যমনস্কতা। এই সব কিছু কাটিয়ে উঠে বলল, কোথায় আছে ও এখন? সুমিত্রা বলল, মিডেক্সে। কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু সুমিত্রা আমাকে থামিয়ে দিয়ে বলল, অলকাদি একটু দোকানে বেরিয়েছে, ফিরে এলেই ও আপনাকে ফোন করবে। আপনি সকালে আছেন তো, না বেরিয়ে যাবেন? আছি, 7টার আগে বেরোবো না। সুমিত্রা বলল, ঠিক আছে, রাখছি তাহলে। অলকাদি খবরটা আপনাকে দিতে বলেছিল, তাই। আচ্ছা, ছাড়ছি তাহলে। আচ্ছা বলে ফোন ছেড়ে দিল নির্মল। ফোন ছেড়ে দেবার পরই ওর দুপুরের খাওয়ার সময় হলো। আজকাল বাড়ি থেকেই খাবার নিয়ে আসে। নির্মল মিত্তির আর আগের নির্মল মিত্তির নেই। ডায়াবেটিস হয়েছে। গত বছর হৃদয়ঘটিত গোলমালে মাস দুয়েক নার্সিংহোমেও শুয়ে থাকতে হয়েছিল। 20 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে। মেয়ের বয়স 18 বছর। কপালের দুপাশে চুল পাকা, পুরোটা পাকেনি, সে এখনো এই যথেষ্ট। এখন প্রতি রবিবার সকালে রিলিজিয়াসলি থলে হাতে বাজারে যায়। শনি রবি দুদিনই সস্ত্রীক বসবার ঘরে স্ত্রীর সঙ্গে বসে বসে আদর্শ স্বামীর মতো গান শোনে ও সিনেমা দেখে টিভিতে। এই নির্মল মিত্তির আগের নির্মল মিত্তিরকে চেনে না, আজ আর চেষ্টা করেও চিনতে পারে না। কোনো মিলই নেই আগের মানুষটার সঙ্গে এই মানুষটার, না চেহারার, না মানসিকতার, না অবস্থার। কোনো কিছুই আর আগের মতো নেই। তাই হঠাৎ এতদিন পর অলকার নামটা শুনে প্রথমে তাকে চিনতে পর্যন্ত পারেনি। খাওয়ার পর ডাক্তারের নির্দেশে অফিসের ঘরের ইজি চেয়ারে 8 ঘন্টা শুয়ে থাকতে হয়। না শুলে বুকে ব্যথা করে। তখন ফোন ধরা মানা, কারো সঙ্গে দেখা করাও মানা। বেশিরভাগ দিনই 8খানা ক্যাম্পোস খেয়ে ঘুমিয়ে পড়ে। 8 ঘন্টা বিশ্রামও কাজ দেয়। বিকালে কাজ করতে অত ক্লান্ত লাগে না, কিন্তু আজ আর ক্যাম্পোস খেলো না। ওই মনে মনে অনেক দিনের মাঠ, অনেক বছরের ফেলে আসা পাহাড় নদী মারিয়ে ফিরে গেল বেশ কটি বছর আগে। সত্যি কি বোকাই ছিল, বোকা এখনো আছে, এবং যেদিন চিতায় পুড়ে ছাই হয়ে যাবে সেদিনও বোকাই যে থাকবে এ কথাও নির্মল জানে। বোকারা চিরকাল বোকাই থাকে। বোকামি শুধু কমে হয়তো সামান্য মাত্রায় বয়সের সঙ্গে সঙ্গে। চালাকদের যেমন চালাকি বাড়ে, সেরকম বোকামি কিছুটা কমে। অলকার বাবা ব্যানার্জি জেঠু অদ্ভুত মানুষ ছিলেন। নির্মলের বাবার অফিসের বড় ওপরওয়ালা, কিন্তু নির্মলের বাবাকে তিনি খুব স্নেহ করতেন। মানুষটা ছিল ছোট্টখাট্ট, কিন্তু পুরো সাহেব, একদম ডায়নামিক মানুষ। নির্মলের জীবনে এমন 4 ডাইমেনশনাল মানুষ আর সে একজনকেও দেখেনি। তার যে কোনো কথারই কম করে 4 রকমের মানে হতোই। যাকে বলা হতো সে কথা তিনি একরকম মানে বুঝতেন এবং অন্যরা অন্য রকম। যার যেমন বুদ্ধি তিনি তেমন বুঝতেন। এমন হীরের মতো কথা চমকাতে খুব কম লোককেই জানতেন। নির্মল নিজে বোকা ছিল, তাই কম বুঝত, এবং কখনো কখনো আদৌ বুঝতই না। ওর কথা নির্মলের মাথার ওপর দিয়ে বাম্পার বলের মতো বেরিয়ে যেত, ভাগ্যিস যেত। অলকা ব্যানার্জি জেঠুর ছোট মেয়ে ছিল। ওরা 2 বোন। অলকার দিদি ছিল বলাকা, নির্মলের চেয়ে বছর 2 বড়। 2 বোনই কনভেন্ট এডুকেটেড। নির্মল অতি সাদামাটা এক অকুলীন বাংলা স্কুলে লেখাপড়া শিখেছিল, যদিও অবশ্য অনেক পরে একটি কুলীন সাদা চামড়া মিশনারিদের কলেজে পড়ে নির্মলের নির্ভেজাল অপ্রতিভ বাঙালিয়ানা সামান্য একটু পালিশ পেয়েছিল। সেটা নির্মলের প্রকৃত ভালো করেছিল কি খারাপ তা অন্যেরাই জানেন। যখন তখন নির্মলের ইংরেজি উচ্চারণে খুঁত ধরত ওরা 2 বোন। যেন অক্সিলিয়ান উচ্চারণে ইংরাজি বলতে না পারলে একজন মানুষের মনুষ্যত্বই প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায়। অলকা ছিল নির্মলের চেয়ে বছর 2 ছোট। ওরা ওকে খ্যাপাতো, নির্মলকে নিয়ে রসিকতা করত,
কিন্তু কোনো দুর্বোধ্য কারণে খুব পছন্দও করত। তাতে নির্মলের কোনো কৃতিত্ব ছিল না। ওদের স্বাভাবিক ভালোত্ব ও মহত্বই বোধহয় ওকে পছন্দ করত তারা। যাই হোক, মেয়েরা যে কেন কি করে তা তখনও বুঝতে পারত না নির্মল। এখনও যে পুরোপুরি বোঝে এমনও নয়। লোকে বলতো নির্মলের চেহারাটা তখন ভালোই ছিল, ভালো গান গাইতো, কবিতা লিখত, খুব মজার মজার গল্পও করতে পারত, স্বীকারও করত। মেয়েদের কাছে পুরুষের কোনো কোনো গুণ কতখানি প্রিয় হয়ে যায় তা কখনো মাথা ঘামায়নি ও সেই নিয়ে। যদিও ওর কিন্তু জেনে ভালো লাগতো, বলা যায় এক অনাবিল ছেলে মানুষই ভালো লাগা যে মেয়েরা ওকে সাধারণত পছন্দ করে। ওরা দু বোনও করতো। একবার গারো পাহাড়ে শিকারে গেল ওরা সবাই মিলে। গারো হিলসের রাজধানী তুরাতে গিয়ে পৌঁছলো 3টি জিপে করে এক এপ্রিলের শেষে গৌহাটি থেকে। কেন্দ্রীয় সরকারের মস্ত অফিসার ব্যানার্জি সাহেবের জন্য সার্কিট হাউস রিজার্ভ ছিল এবং অন্য একটি ডাক বাংলো। প্রত্যেক সফল ভারসাম্য সম্পন্ন মানুষেরও কিছু কিছু ইডিওসিনক্রেসি থাকে। নির্মলের বাবা উপরওয়ালা ব্যানার্জি জেঠুর প্রেম সম্বন্ধে খুব ভীতি ছিল এবং ওর জাতপাতেরও বিচারও ছিল। বলাকা তখন একটি দক্ষিণ ভারতীয় ক্রিকেটারের সঙ্গে চুটিয়ে প্রেম করছিল। সে খবর ব্যানার্জি সাহেবের অগোচর ছিল না এবং সে কারণেই পাছে অলকাও এই সাংঘাতিক ছোঁয়াচে অসুখের কবলিত হয় সেই ভয়ে ব্যানার্জি সাহেবের সাবধানতার অন্ত ছিল না। ওরা সকলেই উঠলেন সার্কিট হাউসে, নির্মলের বাবা পর্যন্ত। শুধু নির্মলকে ওদের অন্যান্য অধস্তন কর্মচারীদের সঙ্গে ডাক বাংলোতে উঠতে বলা হলো, কিন্তু দুবেলা খেতে আসতে হবে সার্কিট হাউসেই। প্রথম রাতেই কালবৈশাখীর ঝড় বৃষ্টি নামল। ঘন ঘন বাজ পড়ার শব্দ এবং শব্দর পর ঝড়ের পর বৃষ্টি থামল। রাতের খাওয়া দাওয়ার পর গারো পাহাড়ের রাজধানী তুরাস শহরের সার্কিট হাউসের চওড়া বারান্দাতে ওরা বসেছিল। অলকা আর বলাকা পিড়াপিড়ি করতে লাগলো ওকে, নিমুদা গান গাও না প্লিজ প্লিজ। অনুরোধ শিরোধার্য করে ঝড়ঝাড়ানি বৃষ্টির মধ্যে গারো পাহাড়ের বাঁশ আর হরজাই জঙ্গল আর মাটির সোঁদা গন্ধের মধ্যে বসে নির্মল গান গাইছিল, একটার পর একটা। 2টি গানের কথা আশ্চর্য, আজ এত বছর পরও ওর মনে পড়ে গেল। বৃষ্টি শেষের এই হাওয়া কিসের খোঁজে বেড়ায় ফিরে ফিরে। শাওন গগনে ঘোর ঘনঘটা নিশীত যামিনী রে। তখন ভানু সিংহের পদাবলীর সব গান নির্মলের কণ্ঠস্থই ছিল। কেউ অনুরোধ করলেই কলের জলের মতো ওর গান বেরোত। যখন গান গাইছিল অন্ধকারে বসে, তখন অলকা তার দিদিকে সরিয়ে দিয়ে নির্মলের পাশে এসে বসল। অন্ধকারে ওর মুখ দেখতে পাচ্ছিল না নির্মল, কিন্তু ওর প্রতি অলকার ভালোবাসার ভালো লাগার গন্ধ বৃষ্টি ও ভিজা মাটির গন্ধের সঙ্গে মাখামাখি হয়ে যাচ্ছিল। নির্মলের 19-20 বছরের টাটকা মনের বনে নিঃশব্দে সুগন্ধি সব ফুল ফুটিয়ে যাচ্ছিল, হয়তো অলকার মনেও। অলকা নির্মলের হাতটা টেনে নিয়ে ও লাল কালো খোপ খোপ স্কার্টের উপর কোলে রেখে বসেছিল। কারো ভালোবাসার হাতে হাত রাখতে যে কত ভালো লাগে সে এখনও মনে হলে সারা গায়ে শিরশিরানি জাগে নির্মলের। গান শেষ হলে বলেছিল, নিমুদা তুমি যে কত ভালো তা তুমি নিজেই জানো না। ওর কথা শেষ হওয়ার আগেই ব্যানার্জি সাহেব ঘর থেকে বেরিয়ে এসে বললেন, গুড নাইট টু অল অ্যান্ড গেট ব্যাক টু ইয়োর বাংলো। কালকে সকাল 5টায় আমাদের শিকারে বেরোতে হবে, জানো তো তোমরা? বাবা বললেন, নিমু রাত হয়েছে, বৃষ্টি থেমেছে, এবার গিয়ে শুয়ে পড়ো। 4টেতে উঠে রাইফেল 2টো ক্লিন করে তৈরি হয়ে থেকো। নির্মল জানে সে কাল ভোরে আসবে, শিকারে বেরোবে। অলকা আর বলকারও সঙ্গে শিকারে যাওয়ার খুব ইচ্ছে। ব্যানার্জি সাহেব নারাজ, বাবার উমেদারিতে অবশেষে রাজি হয়েছিলেন। নির্মল গুড নাইট করে চলে গেল। অলকা সার্কিট হাউসের কম্পাউন্ডের গেট অবধি পৌঁছে দিয়ে গেল তাকে। গেটে দাঁড়িয়ে বলল, রাতে ঘুমোতে পারবে তুমি? নির্মল বলল, এত মাইল জিপে এলাম, এতগুলো গান গাইলাম গলা ছেড়ে, ভীষণই টায়ার্ড, পড়বো আর ঘুমোবো। অলকা অবাক চোখে নির্মলের চোখে তাকিয়ে বলল, ঘুমোবে? পারবে, আমার কিন্তু ঘুম হবে না আজ রাতে। সে কি, কেন, ঘুম পায়নি তোমার?
কেন ঘুমাবে না? অলকা বলল, তুমি একটা বোকারাম। তারপর হঠাৎ নির্মলের হাত দুটি ওর দুহাতে নিয়ে বুকের কাছে জড়ো করে বলল, ইউ আর এ সুইটি পাই, ইউর সুইটনেস লাইজ ইন ইউর ইনোসেন্স। যে কোনো মেয়েই তার চেয়ে বয়সে বড় যে কোনো ছেলের চেয়ে অনেকই বেশি জানে। সেদিন নির্মল তা বুঝেছিল। ডাক বাংলোয় ফিরে আসতে আসতে ও ভাবছিল অলকা কি ভাবল। তুমি একটি হাঁদারাম। এই সহজ সরল বাংলা বাক্যটি ইংরাজিতে কত সুন্দর করে মিষ্টি করে বলতে পারল। এমন সময় ফোনটা বাজল। নির্মলের সেক্রেটারি বলল, স্যার, মিসেস অলকা মুখার্জি ফোন করেছেন, বলছেন আপনাকে দিতে। আপনি রেস্ট নিচ্ছেন বলেছি, তবুও উনি বললেন যে আপনি বিরক্ত হবেন না, লাইনটা দিতেই হবে। নির্মল একটু চুপ করে থাকলো, বলল, দাও। নিমুদা, চিনতে পারছ? ওর কথায় উত্তর না দিয়ে নির্মল বলল, তুমি কেমন আছো? আমি আছি আছি এই পর্যন্ত। তুমি কেমন আছো বলো? কি ভালো লাগছে যে তোমার গলা শুনে। কবে এসেছো? এসেছি পরশু, কিন্তু এই শনিবারই চলে যাব দার্জিলিং। দার্জিলিং থেকে ফিরেই দিল্লি। দিল্লিতে 3 দিন থেকে দিল্লি থেকেই ফ্লাইট ধরব। ভারতবর্ষে এসেছি প্রায় 20 দিন হলো। আমার মেয়েদের নিয়ে এসেছি ভারতবর্ষ দেখাতে। কোনারক টোনারক ঘুরে এই এলাম। মেয়েরা কত বড় হলো? মেয়ে তোমার? 2 মেয়ে। বড়র বয়স 22, ছোটর 18। তারপরই বলল, একবার আসবে না? তোমাকে কত বছর যে দেখিনি। তুমি কি দেখতে সেরকমই আছো, রবার্ট টেলারের মতো? নির্মল হাসল। এখন হঠাৎ কেউ এরকম কিছু বললে হাসি পায় নির্মলের। চকিতে মনে পড়ে গেল একদিন অলকা বলেছিল, জানো, রবার্ট টেলারের বই এলে আমি কলেজ পালিয়ে ম্যাটিনি শোতে দেখে আসি। তোমার সঙ্গে না খুব মিল আছে, হাঁটা চলায়, কথা বলায়, সব কিছুতে। নির্মল তখন হাসত ওর কথা শুনে। মনে মনে যে খুব গর্বিত হতো এ কথা স্বীকার করবে না। বলতো, পাগলি, তুমি একটা আস্ত পাগলি। নির্মল দম নিয়ে বলল, এখন আমাকে না দেখাই ভালো, রবার্ট টেলরের ভূত দেখে আর কি করবে। ও বলল, আহা, আমি তো একেবারে বুড়ি হয়ে গেছি, কিন্তু মানুষের চেহারাই কি সব? তুমি রবীন্দ্রনাথের সেই কথাটি ভুলে গেছো? সেই হঠাৎ দেখা কবিতাটি কি যেন প্রথম লাইনটি? রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, তাই না? আমাদের গেছে সেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি বাকি নেই? আর এর জবাবে উত্তরে সেই লাইনটি, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। আছে নিমুদা, রাতের সব তারারা সত্যি দিনের আলোর গভীরে আছে। নইলে 25 বছর পর দেশে ফিরে তোমায় ফোন করি, তোমায় এত দেখতে ইচ্ছা হয়। নির্মল ভাবছিল অলকার চিঠির কথা। বছর 10 আগে হঠাৎ চিঠির জোয়ারে ভাসিয়ে দিয়েছিল। একটা চিঠি আমার স্ত্রীর হাতে পড়েছিল। তখন থেকেই তোমার ওল্ড ফ্রেন্ডের খবর কি বলে সে আমার প্রায় ঠাট্টা করত। চিঠির উত্তর না পেতে পেতেও ক্লান্ত, বিরক্ত, অপমানিত হয়ে চিঠি দেওয়া বন্ধ করে দিয়েছিল। নির্মলদের সময়ে নারী ও পুরুষ এতখানি আধুনিক হয়ে ওঠেনি এখনকার মতো। অলকা বলল, তোমার ছেলে মেয়ে কটা? বৌদির নাম কি? কেমন দেখতে? 1 ছেলে 1 মেয়ে। ছেলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে এবার, মেয়ে ডাক্তারিতে ভর্তি হয়েছে। আর বৌদি? বৌদিরা যেমন হয়। বৌদির নাম বৌদি। কথা সরিয়ে নির্মল বলল, তোমার স্বামী, তিনি কেমন আছেন? ভালোই। বিয়ের সময় তো মস্ত টাক ছিল, এখন টাকের দুপাশে ঘাড়ের কাছে চুল সব সাদা হয়ে গেছে। হাঁটুতে আর্থারাইটিস, ইসিনোফিলিয়ার রোগী। মানুষটা খারাপ নয়, ভালোই। আমার চেয়ে 13 বছরের বড়। বিয়ের পর দিন থেকেই অপত্য স্নেহের চোখে দেখেন আমাকে। তবে বড় একঘেয়ে, চিরদিনই একঘেয়ে। ইনফ্যাক্ট ভালো মানুষরা স্ট্রেট লাইনের মতো বড় আনইন্টারেস্টিং হয়। জামাই হিসেবে তারা ভালো, স্বামী হিসেবে নয়। ঝগড়া করে সুখই নেই, ভালোবেসেও সুখ নেই। পুরোপুরি একজন ম্যাটার অফ ফ্যাক্ট কেরিয়ারিস্ট। আসলে এত বছর একসঙ্গে থেকে এক খাটে শুয়ে মানুষটাকে আজকে আর খতিয়ে দেখার উপায় পর্যন্ত নেই। অ্যাকসেপ্ট করে নিয়েছি আর কি। যেমন বিয়েটাও একদিন অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম।
ও নিয়ে আমি আর ভাবি না। ও আমার মেয়েদের বাবা, মাস্টার অব দ্য হাউস, দ্যাটস অল। একটুক্ষণ চুপ করে থেকে অলকা বলল, আসলে দূরে না গেলে, দূর থেকে না দেখলে কিছুই দেখা যায় না, আবিষ্কৃত হয় না। বাবার জেদেই আমাকে বিয়ে করতে হলো, এবং বিয়ে করে সঙ্গে সঙ্গে ইংল্যান্ডে চলে না গেলে হয়তো তোমাকে ভুলেও যেতাম। দূরে ছিলাম, আছি বলেই তোমাকে মনে না করে পারি না। তুমি কিন্তু এক দারুণ ইন্টারেস্টিং রোম্যান্টিক ইন্ডিভিজুয়াল ছিলে, আমার সুইটি পাই, প্রিন্স চার্মিং। জানো, আমার মেয়েরা তোমার কথা নিয়ে সব সময় আমাকে ঠাট্টা করে, খ্যাপায়, হাসে। আমি তবুও এখনও সব সময় তোমার কথাই ভাবি, বলি। তারপর হঠাৎ বলল, বৌদি কি বলে? শি মাস্ট বি ভেরি প্রাউড অফ ইউ, ইজন্ট শি? নির্মল হাসল, বলল, তোমার বৌদিও বলেন আমার মতো একঘেয়ে ম্যাটার অফ ফ্যাক্ট কেরিয়ারিস্ট রসকসহীন পুরুষ মানুষ আর নাকি দেখেননি তিনি। তার জীবনটাই মাটি হয়েছে আমাকে বিয়ে করে। অলি বলল, আই ডোন্ট বিলিভ আ সিঙ্গল ওয়ার্ড অফ ইট। আই জাস্ট ডোন্ট। টেল হার টু শো অফ হাজব্যান্ড, বলছি? নির্মল হাসল, বলল, আমার সঙ্গে তোমার বিয়ে হলেও আজ তুমিও হয়তো তোমার বৌদি যা বলেন ঠিক তাই বলতে। আই ডোন্ট নো, আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ ইট। ফ্যামিলিয়ারিটির সৌভাগ্য যার জীবনে এলোই না, অমন করে অ্যারাগেন্টলি ও কথা সে মানুষ বলতে পারে না। কি করে বলি তা বলো। তারপর বলল, শোনো, শুক্রবারের মধ্যে যে কোনো দিন এসো প্লিজ, আই বেগ অফ ইউ, ফর ওল্ড টাইম সেক। আমার কথাটা রেখো প্লিজ, কতদিন তোমাকে দেখিনি। কি আসবে তো? তুমি না এলে আমার মেয়েরা কিন্তু ভাববে তুমি একটি মিথ, ওদের কাছে আমার মুখ থাকবে না। নির্মল বলল, মিথকে মিথ করে রাখাই ভালো অলি। মিথ যখন এক্সপ্লোডেড হয় তখন তা হাইড্রোজেন বোম এক্সপ্লোশনের চেয়েও মারাত্মক হয়। মিথ মিথই থাকুক। অলকা বলল, আমি কিন্তু ভীষণ রেগে যাব। আমি কিন্তু ছোটবেলার মতো কাঁদব তুমি না এলে। তুমি জানো, আমি সুমিত্রার বাড়িতে প্রাইভেসি নেই বলে টেলিফোন বুথে এসে ফোন করছি, অ্যাজ আই ইউজ টু ডু দ্য ওল্ড টাইমস। বাবার ভয়, প্লিজ এসো। বাড়িতে না থাকলে পাছে তোমার সঙ্গে দেখা না হয়, তাই আমি সমস্ত নেমন্তন্ন ক্যান্সেল করছি। প্রত্যেক দিনই সন্ধ্যেতে বাড়িতে থাকবো, প্লিজ এসো। নির্মল বলল, আচ্ছা। ও বলল, ছাড়ছি রিমুদা, এসো কিন্তু, বলেই ফোনটা ছেড়ে দিল নির্মল। ছেড়ে দিয়ে সেই সব পুরনো কথা অন্ধকার ঘরের চেয়ারে বসে পা ছড়িয়ে ভাবতে লাগলো নির্মল। ভাবছিল সেই সময়ের কথা। পরদিন সকালে হলওয়া শিকারে নির্মল একটি লেপার্ড মেরেছিল। উফ, অলকা আর বলাকার সে কি উত্তেজনা! রাতে যাকে দূর বাংলোয় নির্বাসনও দিয়েছিলেন ব্যানার্জি জেঠু, সকালে তাকেই হিরোর মর্যাদা দিয়েছিলেন। ব্যানার্জি জেঠুর বাঘকে ভীষণ ভয় ছিল। তিনি শিকার করতে উৎসাহী হলেও বাঘের ভয়ে তিনি ভীষণ ভয় পেতেন। বাঘ দেখলেই ভীষণ নার্ভাস হয়ে যেতেন, কিন্তু বাঘের চেয়েও ভয় পেতেন প্রেমকে। ব্যানার্জি জেঠু জানতেন না যে লক্ষিন্দরের লোহার বাসর ঘরে সাপ ঢোকার মতোই সূক্ষ্ম শরীরে প্রেম কোন মনে যে কখন প্রবেশ করে আর কোন মনে যে করে না তা খুব কম লোকই বলতে পারেন। নির্মলের প্রেমে পড়া থেকে অলকাকে বাঁচাতে তিনি পারেননি। অলকা ব্যানার্জি জেঠুর সঙ্গে সেদিন তার বিয়ের নেমন্তন্ন করতে এসেছিল নির্মলদের ভবানীপুরের বাড়িতে। সেদিন অলকা নির্মলের ঘরে এসেছিল একা একা। এসে দরজাতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে হেসে বলেছিল, নিমুদা, আমার বিয়ে, তুমি কিন্তু এসো। কিন্তু মেঘ যেমন দেখতে দেখতে বৃষ্টি হয়, মুভি ক্যামেরা ছবি যেমন ফেড আউট হয়ে যায়, ডিফিউজড হয়ে যায়, তেমন করে ওর হাসিটা নিঃশব্দ কান্নায় সেই মুহূর্তে গলে গেছিল। ও নির্মলের ঘর ছেড়ে চলে যাওয়ার সময় হঠাৎই বলেছিল, তুমি একটি বোকা, সত্যি হাঁদারাম তুমি। নির্মল তখনও ছাত্র, নিজের পায়ে দাঁড়ায়নি। তাছাড়া সত্যি কথা বলতে কি, ওর বাবার ওপরওয়ালার মেয়ে যে সত্যি ওকে ভালোবাসতে পারে এমন ভাবার সাহসও ওর ছিল না। আসলে সব দিক থেকেই ও বোকা ছিল, এখনও আছে। অনেক রকমের হীনমন্যতা ছিল ওর। ডায়েরিটা তুলে নিয়ে দেখল নির্মল, আজ সোমবার। একমাত্র বৃহস্পতিবার রাতে একটা পার্টি ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে সন্ধ্যাবেলাতে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। কিন্তু ডায়েরিটা নামিয়ে রেখেই ও ঠিক করল যে ও যাবে না।
অলিকে একদিন অস্পষ্ট অনভিজ্ঞ এক নরম ভীরু ভালোবাসাতে ভালোবেসেছিল বলেই যাবে না। অলির ভালোবাসা ছিল ওর নিজের কাছে স্পষ্ট, হয়তো আজও আছে, কিন্তু নির্মলের ভীরু ভালোবাসা রাতের তারাদের মতোই দিনের আলোর গভীরে মুখ লুকোনো ছিল। ওরা যখন ছোট ছিল তখন ওদের ভালোবাসা ওই রকম ছিল, যাকে আমাদের ছেলেমেয়েরা ঠাট্টা করে বলে কাফ লাভ। হয়তো তাই, কিন্তু শুধু বাছুরেরাই জানে বাছুরের আনন্দ। আজকে ওদের ভালোবাসার রকম আলাদা। নির্মল অলিদের ভালোবাসা ছিল অন্যরকম, কিন্তু ওদের ভালোবাসার চেয়ে তা কোনো অংশে নিকৃষ্ট ছিল না। অলিটা বোকা, ওর মেয়েদের পক্ষে সম্ভব না কখনোই ওর ভালোবাসার স্বরূপকে বোঝা। নির্মল ওর কাছে গিয়ে আজ নিজেকে ও অলিকে এবং ওদের প্রায় ভিক্টোরিয়ান আমলের ফার্নিচারের মতো কারুকার্যময় অ্যান্টিক ভালোবাসাকে অপমানিত করতে পারে না, কোনো মতেই পারে না। আজকের প্রৌঢ় নির্মল আর প্রৌঢ়া অলকাকে নিয়ে অলকার তরুণী মডার্ন মেয়েরা হাসাহাসি করুক, এ চায় না নির্মল। দিল্লি থেকে প্লেনে উঠে অলি নির্মলের উপর খুবই অভিমান করবে, ও জানে তা। কিন্তু অলি জানে না ভালোবাসার পাখিকে সবসময় দূরের অজানা জঙ্গলের অনামা গাছের অদৃশ্য ডালেই বসে ডাকতে দিতে হয়। সব পাখিকে দেখতে নেই, সব পাখি দেখতে যে হয় না বা দেখতে যে চাইতে পর্যন্ত নেই একথা বার্ড ওয়াচারদেরও অজানা। ভালোবাসার পাখি অন্ধকার বনে অদেখা থাকলেই, দূরে থাকলেই ভালোবাসা বেঁচে থাকে। আলোয় তাকে টেনে আনলে, বড় কাছ থেকে দেখতে গেলে সেই বড় নরম অভিমানের পরম পাখি আর বাঁচে না। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।